হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা পড়ব ক্লাস 12 এর যে অধ্যায়, সেটি হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি। এই অধ্যায়ের অন্তর্গত আমরা ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন বিষয় সম্পর্কিত গ্রিফিথের পরীক্ষাটি আমরা জানি। এই গ্রিফিথ কিভাবে পরীক্ষাটি করেছিলেন এবং তার গ্রিফিথের পরীক্ষা থেকে তিনি কি কি সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন, গ্রিফিথের পরবর্তীতে ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন সংক্রান্ত কি কি পরীক্ষা হয়েছিল সে সম্পর্কিত বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং নিচে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করতে হবে। সবার প্রথমে আমরা জেনে নেব যে ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবন কি। ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন হলো একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কোনো দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ অংশ গ্রহীতা ব্যাকটেরিয়ার ডিএনএ তে প্রবেশ করে বা দেহে প্রবেশ করে, কিন্তু কোনো সরাসরি প্রত্যক্ষ সংযোগ ছাড়াই কোনো মাধ্যমের সাহায্যে দাতার ডিএনএ অংশটা যখন গ্রহীতার ডিএনএ মধ্যে দেহের মধ্যে পৌঁছায় এবং পৌঁছে গ্রহীতার ডিএনএ গঠনের পরিবর্তনের মাধ্যমে তার মধ্যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার করে, সেই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন। তাহলে সবার প্রথমে আমরা দেখে নেব ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবনের সংজ্ঞা। যে পদ্ধতিতে কোন দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ কোন প্রত্যক্ষ সংযোগ ছাড়াই গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে গ্রহীতার ডিএনএর সহিত যুক্ত হয়ে তার বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় তাকে রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন বলে। অর্থাৎ এটি একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটা দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ একটা গ্রহীতা ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে প্রবেশ করবে, কিন্তু কোনো প্রত্যক্ষ সংযোগ ছাড়াই কোনো মাধ্যমের দ্বারা, এবং সেই দাতা ব্যাকটেরিয়ার ডিএনএটা গ্রহীতা ব্যাকটেরিয়ার ডিএনএ প্রবেশ করার পর তার দেহের গঠনগত পরিবর্তন ঘটিয়ে একটি নতুন ব্যাকটেরিয়ার সৃষ্টি করে, তখন সেই পদ্ধতিকে বলা হয় ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবন। এরপরে এই ট্রান্সফরমেশন সংক্রান্ত আমরা গ্রিফিথের পরীক্ষাটি বিস্তারিত জানি। ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন কিভাবে ঘটে সেটা পরীক্ষা করবার জন্য বিজ্ঞানী গ্রিফিথ তিনি সর্বপ্রথম একটি পরীক্ষা করেছিলেন 1928 খ্রিস্টাব্দে। তিনি একটি পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে একটা ব্যাকটেরিয়ার ডিএনএ আর একটা ব্যাকটেরিয়ার দেহে কিভাবে প্রবেশ করে, এবং তিনি সেই জন্য একটা ব্যাকটেরিয়াকে নির্বাচন করেছিলেন, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। এই ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়াটা আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করে আমাদের নিউমোনিয়া রোগ ঘটায়, যেটা একটা আমাদের শ্বাসতন্ত্রের একটা প্রদাহজনিত রোগ। এই ডিপ্লোকক্কাস নিউমোনি যে ব্যাকটেরিয়াটা, তার আবার দুটো স্ট্রেন পাওয়া যায়, অর্থাৎ ডিপ্লোকক্কাস নিউমোনি এই ব্যাকটেরিয়াটার আবার দুটো স্ট্রেন পাওয়া যায়। এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা স্ট্রেন হচ্ছে টাইপ 2R, এটি ক্যাপসুল বিহীন। অর্থাৎ এই টাইপ 2 ব্যাকটেরিয়াটি বা ব্যাকটেরিয়া স্ট্রেনটি এটি ক্যাপসুল বিহীন হওয়ায় এটি আমাদের দেহে নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারে না। অর্থাৎ এই টাইপ 2 স্ট্রেন ব্যাকটেরিয়াটি আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করলে বা আমাদের দেহে প্রবেশ করলে আমাদের দেহে অবস্থিত যে শ্বেত রক্তকণিকা, তারা এই ব্যাকটেরিয়াগুলোকে সহজেই ধ্বংস করে ফেলতে পারে এবং ফলে তারা নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারে। তিনি এই টাইপ 2 স্ট্রেন যে ব্যাকটেরিয়া, তাদেরকে বললেন অ্যাভিরুলেন্ট স্ট্রেন। অর্থাৎ টাইপ 2 একটা ব্যাকটেরিয়া
যেটা আমাদের দেহে রোগ সৃষ্টি করতে পারে না, এই ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার অন্তর্গত, তারা বলা হলো অ্যাভিরুলেন্ট ফাজ বা স্ট্রেন। আরেকটি দেখা গেল টাইপ 3S, এটা ক্যাপসিউল যুক্ত, এই ক্যাপসিউল যুক্ত এই ব্যাকটেরিয়াটি আমাদের দেহে প্রবেশ করলে আমাদের দেহে অবস্থিত শ্বেতরক্ত কণিকা তারা কিন্তু এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে পারে না। ফলে এই ব্যাকটেরিয়াগুলো সহজেই আমাদের দেহে ফুসফুসে আক্রান্ত করে তারা নিউমোনিয়া রোগের বহিঃপ্রকাশ ঘটায়। ফলে এই ব্যাকটেরিয়াগুলোকে তিনি না বললেন ভিরুলেন্ট স্ট্রেন। অর্থাৎ ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়ার দুটো স্ট্রেন পাওয়া যায়। একটা হচ্ছে টাইপ 2R, যেটা ক্যাপসুল বিহীন, যেটা আমাদের দেহে সহজেই রোগ সৃষ্টি করতে পারে না, তাদেরকে বলা হলো অ্যাভিরুলেন্ট ফেজ। আর একটা হচ্ছে টাইপ 3S, অর্থাৎ যেটা ক্যাপসুল যুক্ত এবং তারা আমাদের দেহে রোগ সৃষ্টি করতে পারে বলে তাদের বলা হলো ভিরুলেন্ট স্ট্রেন। এবার আমরা দেখে নেব যে গ্রিফিথ এই ভিরুলেন্ট এবং অ্যাভিরুলেন্ট যে ব্যাকটেরিয়া তাদেরকে নিয়ে কিভাবে পরীক্ষাটা করেছে। বিজ্ঞানী গ্রিফিথ তার এই পরীক্ষাটি করবার জন্য তিনি ইঁদুরের সহযোগিতা নিয়েছিলেন। তিনি কি করেছিলেন, এই দুই ধরনের ব্যাকটেরিয়াদের তিনি সবার প্রথমে ইঁদুরের দেহে আলাদা আলাদা ভাবে প্রবেশ করিয়েছেন এবং সেখান থেকে তিনি কি কি সম্পন্ন হয়েছিল সেটা তিনি একটা পরীক্ষালব্ধ ফলাফল তিনি দেখেছিলেন এবং সেই ফলাফল থেকে তিনি একটি সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন। আমরা দেখে নেব যে গ্রিফিথ কিভাবে পরীক্ষাটা করেছিলেন। সবার প্রথমে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে পরীক্ষা, অর্থাৎ তিনি সেই ব্যাকটেরিয়াগুলো থেকে কি পরীক্ষার মাধ্যমে দেখেছিলেন, আর একটা হচ্ছে ফলাফল। তিনি সবার প্রথমে কি করেছিলেন, একটা টাইপ 2R ব্যাকটেরিয়া, অর্থাৎ যারা অ্যাভিরুলেন্ট, এই অ্যাভিরুলেন্ট যে ব্যাকটেরিয়া, এই অ্যাভিরুলেন্ট ব্যাকটেরিয়াগুলোকে তিনি সবার প্রথমে ইঁদুরের দেহে প্রবেশ করেছিলেন, ইঁদুরের দেহে ইনজেক্ট করেছিলেন। এই অ্যাভিরুলেন্ট ফাজগুলো যখন ইঁদুরের দেহে ইনজেক্ট করা হলো তখন দেখা গেল ইঁদুরগুলোর কিন্তু কিছুই হলো না, তারা জীবিতই থেকে গেল। এর পরবর্তীতে তিনি কি করলেন, 2 নম্বর স্টেজে গিয়ে কি করলেন, তিনি টাইপ 3S, অর্থাৎ যারা ভিরুলেন্ট, এই ব্যাকটেরিয়াগুলোকে তিনি ইঁদুরের দেহে ইনজেক্ট করলেন, এই টাইপ 3 ব্যাকটেরিয়াগুলো, টাইপ 3S ব্যাকটেরিয়াগুলো যখন ইঁদুরের দেহে ইনজেক্ট করা হলো তখন দেখা গেল ইঁদুরগুলো সেই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়ে সেই ইঁদুরগুলো মরে গেল। এরপরে তিনি কি করলেন, এর পরের স্টেজে তিনি কি করলেন, এই যে টাইপ 3S ব্যাকটেরিয়া যেটা ভিরুলেন্ট, অর্থাৎ যেটা ইঁদুরের দেহে রোগ সংক্রমণ করে, সেই ব্যাকটেরিয়াগুলোকে তিনি তাপ দিয়ে মেরে ফেলেন, অর্থাৎ তাপ প্রয়োগে মৃত টাইপ 3S ব্যাকটেরিয়া। তিনি কি করলেন, এই যে ভিরুলেন্ট ফাজ যেগুলো ইঁদুরের দেহে রোগ সৃষ্টি করে, তিনি সেই ব্যাকটেরিয়াগুলোকে কি করলেন, তিনি তাপ প্রয়োগ করলেন, তাপ প্রয়োগ করে সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেললেন। মেরে ফেলার পর সেই ব্যাকটেরিয়াগুলোকে ইঁদুরের দেহে যখন ইনজেক্ট করা হলো তখন দেখা গেল সেই ইঁদুরগুলো কিন্তু আর মরল না, অর্থাৎ তারা জীবিত অবস্থায় থাকলো। অর্থাৎ তাদের মধ্যে যে তাপ প্রয়োগ করার ফলে সেই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে আর রোগ সৃষ্টি করবার যে ক্ষমতা সেটা আর হারিয়ে গেল। ফলে তারা ইঁদুরের মধ্যে যখনই প্রবেশ করানো হলো সেই ইঁদুরগুলোর কিন্তু কোনো মরে গেল না, তারা কিন্তু জীবিত অবস্থায় থাকে। এবারে তিনি চতুর্থ দশায় গিয়ে কি করেছিলেন, যে তিনি মৃত টাইপ 3S প্লাস টাইপ 2R ব্যাকটেরিয়া, অর্থাৎ যে ব্যাকটেরিয়াটা ইঁদুরের দেহে রোগ সৃষ্টি করতে পারে, অর্থাৎ তাপ প্রয়োগের ফলে মৃত, সেই ব্যাকটেরিয়াটাকে নিলেন। আর টাইপ 2R ব্যাকটেরিয়া, অর্থাৎ যারা ইঁদুরের দেহে গিয়ে কিন্তু তারা কোনো রোগ সৃষ্টি করতে পারে না, ফলে ইঁদুরগুলো জীবিত থাকে, এই দুই ধরনের ব্যাকটেরিয়াকে তিনি নিলেন। তাহলে এই দুই ধরনের ব্যাকটেরিয়া নিলে তাহলে সাধারণ মতে কি হওয়া উচিত ছিল, তাহলে এরাও যেহেতু ইঁদুরের দেহে রোগ সৃষ্টি করতে পারে না, কারণ দেখলাম এই যে এরা জীবিত অবস্থায় রয়েছে, এরাও ইঁদুরের দেহে কোনো রোগ সৃষ্টি করতে পারে না, ফলে এখানে জীবিত অবস্থায় রয়েছে। ফলে এই দুটো ব্যাকটেরিয়া যখন ইঁদুরের দেহে প্রবেশ করানো হলো, তাহলে ইঁদুরের দেহে প্রবেশ করানো হলো, তখন কিন্তু ইঁদুরটা মরে যাবার কথা নয়, কিন্তু দেখা গেল ইঁদুরগুলো মৃত হয়ে গেল।
এই পরীক্ষা থেকে তিনি কি করলেন, তাহলে প্রথমে তিনি কি করলেন, তিনি সবার প্রথমে টাইপ 2R যেটা অ্যাভিরুলেন্ট, যেটা রোগ সৃষ্টি করতে পারে না, সেই ব্যাকটেরিয়াগুলোকে তিনি ইঁদুরের দেহে ইনজেক্ট করলেন। দেখা গেল ইঁদুরগুলো জীবিত অবস্থায় থাকে। তারপরে তিনি কি করলেন, টাইপ 3S অর্থাৎ যারা ভিরুলেন্ট ফাজ বা ভিরুলেন্ট স্ট্রেন, সেই ভিরুলেন্ট স্ট্রেনটাকে তিনি ইঁদুরের দেহে ইনজেক্ট করলেন। দেখা গেল ইঁদুরগুলো মরে গেল। এরপরে তিনি কি করলেন, তাপ প্রয়োগ করে টাইপ 3S অর্থাৎ যারা ভিরুলেন্ট স্ট্রেন ছিল তাদেরকে মেরে ফেলার পর সেই মৃত ব্যাকটেরিয়াগুলোকে তিনি ইঁদুরের দেহে প্রবেশ করানোর পর দেখা গেল ইঁদুরগুলো কিন্তু মরল না। এর পরবর্তীতে তিনি কি করলেন, যে মৃত অর্থাৎ তাপ প্রয়োগের ফলে মৃত যে ভিরুলেন্ট ফাজ তার সঙ্গে অ্যাভিরুলেন্ট ফাজকে যুক্ত করে তারা কিন্তু তাদেরকে ইঁদুরের দেহে প্রবেশ করালেন, এবং ইঁদুরের দেহে প্রবেশ করার পরে আশ্চর্যজনকভাবে দেখা গেল যে ইঁদুরগুলো মরে গেল। তাহলে এই পরীক্ষাটা থেকে গ্রিফিথ কি সিদ্ধান্তে আসলেন? গ্রিফিথ সিদ্ধান্তে আসলেন যে টাইপ 3S যে ব্যাকটেরিয়াটা, সেই ব্যাকটেরিয়ার সংস্পর্শে অর্থাৎ যে ব্যাকটেরিয়াটা ভিরুলেন্ট ব্যাকটেরিয়া ছিল, সেই ব্যাকটেরিয়ার সংস্পর্শে টাইপ 2R যে ব্যাকটেরিয়া অর্থাৎ যেটা অ্যাভিরুলেন্ট স্ট্রেন ছিল, সেটা কিন্তু টাইপ 3S ব্যাকটেরিয়াতে পরিণত হয়েছে, এবং সেই কারণে কিন্তু ইঁদুরটা মৃত হয়ে গেছে বা ইঁদুরের দেহে সংক্রমণটা হয়েছে। এই সংক্রান্ত পরীক্ষার পরে তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন, অর্থাৎ যে ব্যাকটেরিয়ার মধ্যে থাকা যে জিনগত পদার্থ, সেই জিনগত পদার্থের ট্রান্সফার হয়েছে। কিন্তু এই জিনগত পদার্থের ট্রান্সফার কিভাবে হয়েছে বা কেন হয়েছে সে সংক্রান্ত কিন্তু কোনো মতবাদ তিনি দিতে পারেনি বা তিনি দিতে অক্ষম হয়েছিলেন, বা তার পরীক্ষা থেকে সেই সংক্রান্ত ব্যাখ্যা তিনি দিতে পারেন। এর পরবর্তীতে তার এই সংক্রান্ত পরীক্ষাটি পরবর্তীতে আবার পুনরায় কয়েকজন বিজ্ঞানী তারা এই গ্রিফিথের পরীক্ষার ফলাফল নিয়ে তারা আবার কতগুলো পরীক্ষা করেছিল। সেই বিজ্ঞানীগুলো তারা কারা? বিজ্ঞানী অ্যাভরি, বিজ্ঞানী ম্যাকলিওয়েড, বিজ্ঞানী ম্যাকার্ডি। এই তিনজন বিজ্ঞানী তারা কি করলেন, তারা আবার নতুন করে এই ব্যাকটেরিয়া রূপান্তর গঠনের প্রক্রিয়াটি করলেন। তারা কি করলেন, টাইপ 3S ব্যাকটেরিয়া অর্থাৎ যে ব্যাকটেরিয়াটা সংক্রমণ করে, সেই ব্যাকটেরিয়াটাকে তারা তাপ প্রয়োগ করলে মেরে ফেললেন, তাপ প্রয়োগ করে মৃত করে ফেললেন। অর্থাৎ মৃত টাইপ 3S ব্যাকটেরিয়াকে তারা নিলেন। সেই ব্যাকটেরিয়াগুলোকে নিয়ে তারা ফিল্টার করার পর তারা কি করলেন, তিনটে টেস্ট টিউবের মধ্যে অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই তিনটে আলাদা আলাদা টেস্ট টিউবের মধ্যে তারা কি করলেন, মৃত টাইপ 3S ব্যাকটেরিয়াকে নিলেন, মৃত টাইপ 3S ব্যাকটেরিয়াকে নিলেন, মৃত টাইপ 3S ব্যাকটেরিয়াকে নিলেন। নেবার পর তিনটে টেস্ট টিউবের মধ্যে তিনটে আলাদা আলাদা এনজাইম বা উৎসেচক তারা যোগ করলেন। কি কি উৎসেচক? একটা টেস্ট টিউবের মধ্যে তারা যোগ করলেন RNase, একটা টেস্ট টিউবের মধ্যে যোগ করলেন প্রোটিয়েজ, একটা টেস্ট টিউবের মধ্যে যোগ করলেন ডিএনএজ। অর্থাৎ RNase যারা RNA কে বিনষ্ট করে, প্রোটিয়েজ যারা প্রোটিনকে বিনষ্ট করে, প্রোটিন বিনষ্ট করে, আর ডিএনএ যারা ডিএনএ কে বিনষ্ট করে। অর্থাৎ এই তিন ধরনের এনজাইম তারা নেবার পর সেই এনজাইমের পরে তারা কি করলেন, তার মধ্যে টাইপ 2R যারা অ্যাভিরুলেন্ট তাদের প্রত্যেককে তারা যোগ করলেন। অর্থাৎ সেই ব্যাকটেরিয়ার অংশগুলোকে টাইপ 2R ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হলো। প্রবেশ করানোর পর দেখা গেল যে যে দ্রবণটার মধ্যে বা যে টেস্ট টিউবটার মধ্যে RNase উৎসেচকটা দেওয়া হয়েছিল, সেই টেস্ট টিউবের মধ্যে টাইপ 2 ব্যাকটেরিয়া গুলো টাইপ 3S ব্যাকটেরিয়া রূপান্তরিত হলো, এবং যে দ্রবণটার মধ্যে প্রোটিয়েজ উৎসেচকটা দেওয়া হয়েছিল, সেই দ্রবণের ব্যাকটেরিয়া গুলো টাইপ 2R ব্যাকটেরিয়া গুলো টাইপ 3S ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হলো। অর্থাৎ আর যেটার মধ্যে ডিএনএজ যে উৎসেচকটা দেওয়া হয়েছিল, সেই দ্রবণের মধ্যে যে টাইপ 2R ব্যাকটেরিয়া গুলো দেওয়া হয়েছিল, তারা কিন্তু আর টাইপ 3S ব্যাকটেরিয়াতে পরিণত হলো। অর্থাৎ একটা টেস্ট টিউবের মধ্যে যেটার মধ্যে মৃত টাইপ 3S দেওয়া হয়েছিল,
এবং আরএনএ উৎসেচক দিয়েছিল যারা আরএনএ গুলোকে নষ্ট করে দেবে। তাদের মধ্যে যখন টাইপ 2 আর ব্যাকটেরিয়াটাকে প্রবেশ করানো হলো, সেখানে দেখা গেল টাইপ 2 আর ব্যাকটেরিয়া গুলো টাইপ 3S ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হলো। আবার আরেকটি টেস্ট টিউবের মধ্যে, যেটার মধ্যে মৃত টাইপ 3S অর্থাৎ যারা ভিরুলেন্ট ছিল তাদের মৃত সেইটার মধ্যে যখন প্রোটিয়েজ উৎসেচক দেওয়া হলো, তখন সেই প্রোটিয়েজ উৎসেচক দেওয়ার ফলে সেই তার দেহের যে প্রোটিন গুলো ভেঙে নষ্ট হয়ে গেল এবং সেই ব্যাকটেরিয়ার সলিউশনের মধ্যে যখন টাইপ 2 আর ব্যাকটেরিয়াকে প্রবেশ করানো হলো, তখনও দেখা গেল যে তারা টাইপ 3S ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়। কিন্তু যেটার মধ্যে ডিএনএ উৎসেচকটা দেওয়া হয়েছিল, অর্থাৎ টাইপ 3S ব্যাকটেরিয়ার ডিএনএ অংশটাকে যে উৎসেচকটা ভেঙে দেয়, সেইটার মধ্যে যখন টাইপ 2 আর দেওয়া হলো, কিন্তু দেখা গেল টাইপ 3S আর কোনো ব্যাকটেরিয়া রূপান্তরিত হলো না। তাহলে এটা থেকে কি প্রমাণিত হলো? এটা থেকে তারা প্রমাণ করলেন, অ্যাভরি, ম্যাকলয়েড এবং ম্যাকার্টি, তারা এটা সিদ্ধান্তে আসলেন যে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে থাকা যে আরএনএ বা প্রোটিন, এরা কিন্তু ব্যাকটেরিয়ার জেনেটিক পদার্থকে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করে না। শুধুমাত্র ডিএনএ অংশটাই ব্যাকটেরিয়ার একটা ব্যাকটেরিয়া থেকে বা দাতা ব্যাকটেরিয়া থেকে গ্রহিতা ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু ডিএনএটাই হচ্ছে তার জেনেটিক বৈশিষ্ট্যগুলোকে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করে। তার কারণ এখানে ডিএনএ উৎসেচক দেওয়ার কারণে সেই ডিএনএ অংশটা ভেঙে যাওয়ার ফলে তারা যেহেতু জিনগত বার্তাটা আরেকটা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাতে পারেনি, তাই টাইপ 2 আর ব্যাকটেরিয়াটা কিন্তু টাইপ 3S ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হতে পারেনি। অর্থাৎ তারা এই যে অ্যাভরি, ম্যাকলিওয়েড এবং ম্যাকার্টি, তাদের এই পরীক্ষাটা থেকে আরো স্পষ্টভাবে এটা প্রমাণিত হয়ে যায় যে এই ব্যাকটেরিয়া রূপান্তর ভবনের মাধ্যমে কিন্তু যে ডিএনএ যে জেনেটিক বস্তু, অর্থাৎ ডিএনএ যে জিনগত বস্তু বহন করে এবং তারা একটা থেকে আরেকটার মধ্যে সেই জিনগত বস্তুকে ট্রান্সফার করার ক্ষমতা রাখে, সেটাই কিন্তু তারা আবার নতুন করে তারা এই পরীক্ষার মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করলেন। অর্থাৎ গ্রিফিথ প্রমাণ করে দিলেন যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর মধ্যে বা একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে জেনেটিক বস্তুর আদান প্রদান হয় এবং সেই বস্তুটা কিভাবে আদান প্রদান হয় সেটা বিজ্ঞানী গ্রিফিথ কিন্তু সেটা বলতে পারেনি, কিন্তু তিনি বলেছিলেন যে আদান প্রদান হয় অর্থাৎ রূপান্তর হয় সেটা বলেছিলেন। কিন্তু এই রূপান্তরে কোন অংশটা অংশগ্রহণ করে সেটা সম্পর্কে কিন্তু কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেনি। তার পরবর্তীতে তার ওই পরীক্ষার হাত ধরে পরবর্তীতে বিজ্ঞানী অ্যাভরি, ম্যাকলিওয়েড এবং ম্যাকার্টি, এই তিনজন বিজ্ঞানী কিন্তু তারা আবার প্রমাণ করে দিলেন যে তারা ওই টাইপ 3S ব্যাকটেরিয়াকে নিয়ে তারা প্রমাণ করে দিলেন যে কি, যে ব্যাকটেরিয়ার মধ্যে থাকা যে ডিএনএ অংশ, সেই ডিএনএ অংশটাই কিন্তু একটা জায়গা থেকে বা একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু জিনগত পদার্থকে রূপান্তর করে বা ট্রান্সফার করতে সাহায্য করে এবং সেই কারণেই কিন্তু একটি অ্যাভিরুলেন্ট ফাজ একটা ভিরুলেন্ট ফাজ বা স্ট্রেনে রূপান্তরিত হয়। ব্যাকটেরিয়ার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলা হয় রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন। তাহলে আমরা আজকে এই ভিডিওটির মধ্যে আমরা কিন্তু রূপান্তর ভবন সংক্রান্ত সমস্ত গ্রিফিথের পরীক্ষা এবং গ্রিফিথের পরবর্তী অ্যাভরি, ম্যাকলিওয়েড এবং ম্যাকার্টির যে পরীক্ষা সেটা সম্পর্কে জানলাম এবং ডিএনএ যে জেনেটিক বস্তু সেটা কিন্তু আরো স্পষ্টভাবে এই পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়ে গেল। আমাদের পরবর্তী এই অধ্যায়ের আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করতে হবে এবং ইউটিউবে সার্চ করতে হবে SN এক্সক্লুসিভ। ধন্যবাদ।